পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়রের ভাষায় জীবন এক রঙ্গমঞ্চ, ভগবান নাট্যকার, আমরা সব কুশীলব। নাটকের প্রয়োজনই আমাদের প্রবেশ এবং প্রস্থান। সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আলাপন অনুষ্ঠানে নমস্কার। সঙ্গে রয়েছি আপনাদের আমি মণিদীপা, এবং আজকে আমরা অত্যন্ত খুশি, আপ্লুত, শুনলে আপনারাও অবশ্যই খুশি হবেন যে আমাদের মধ্যে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট নাট্য সংগঠক এবং সর্বভারতীয় সংস্থা নিফার সভাপতি শ্রী অনিমেষ দেবরায়। স্যার, আপনাকে প্রণাম এবং স্বাগত আলাপন অনুষ্ঠানে। নমস্কার। ত্রিপুরায় স্যার এবার কি প্রথমে আসা? না, ত্রিপুরা আমি বহুবার এসেছি। প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরাতে আমার জন্মই হয়েছিল। আমার বাবা স্বাস্থ্য দপ্তরে চাকরি করতেন, এখানে আমি ছোট্টবেলাটা আমার কেটেছে। অতএব ত্রিপুরাতে আমার জন্মভূমি, এটা তো আমি ভুলতেই পারবো না। এইবারের বিশেষ কি কারণে? এইবারের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আসলে নিফা আমাদের একটা সামাজিক সংস্থা, ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস। তো এই সংস্থার আমি গত 3 বছর আগে ন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার পরে আমি ঠিক করি যে আমি যা কিছু করব সবার আগে আমার জন্মভূমির কথা মাথায় রাখব। এবং আমি জানি ত্রিপুরাতে নাটক হয়, নাট্য উৎসব হয়। এবারের আমার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন বাইরের রাজ্যের নাটকগুলোকে নিয়ে আসা এবং তাদের নিয়ে একটা উৎসব করা, যাতে আমার জন্মভূমির ত্রিপুরাবাসী ভাই বোন যারা সিনিয়র প্রত্যেকে যেন এই উৎসবটা উপভোগ করতে পারেন। তার জন্য কতগুলো দল বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, জেনে নেব যে আপনার জীবনে নাটকের প্রবেশ কবে, কিভাবে এবং কেন, যদি কিছুটা সবিস্তারে আমাদের বলেন। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। বিষয়টা হচ্ছে, প্রথমে আমি বলি, আপনি শুরুতে বলছিলেন সংগঠক, খুব সত্যি কথা। আমি নিজে ব্যক্তিগতভাবে নাটক করি না, বা নাটক আজ অবধি করিনি। ছোট্টবেলা থেকে আমি একটা মা বাবার মধ্যে যে গড়ে উঠেছি, সেখানে আমার একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল, গান বাজনা হ্যান ত্যান এগুলো ছিল, সব কিছু শুনতাম। নাটকে আসাটার বিষয়ে একটা কথা ছোট্ট বলে তবে বলছি, আমার আজও মনে পড়ে, আমার বাবা যখন এখানে ত্রিপুরাতে চাকরি করতেন, তখন বিভিন্ন অফিসের যারা চাকরি করতেন, শিক্ষক, অশিক্ষক কর্মী যারা ছিলেন, তাদের মধ্যে না ওই সবাই মিলে সন্ধেবেলা রিহার্সাল দিয়ে নাটক করতেন। তো আমার আজও সেই নাটকটার নাম মনে পড়ে, ভিক্ষুক কেন কাঁদবে। এবং সেখানে আমার বাবা ভিক্ষুক হয়েছিল এবং ওই জায়গায় একটা সিন ছিল, আমার বাবাকে মারছে। আর মারছে কি দিয়ে, তখন ছোট্টবেলায় আপনিও দেখেছেন, হয়তো আপনাদের সময় ছিল কিনা জানি না, ও রোল করা কাপড়গুলো কেটে কেটে জামার জন্য বিক্রি হতো। সেই যে ভিতরে যে প্লাস্টিকের যে লাঠিটা, সেই লাঠিটা দিয়ে আমার বাবাকে অরিজিনালি মারছিল এবং লাঠিটা ভেঙে ফেলে দেয় এবং আমার বাবার চোখ দিয়ে সত্যি সত্যি রক্ত পড়ছিল। তো সেই স্মৃতিটা যখন দেখছে, যে লাঠি মারছিল তিনি এখানকার একজন শিক্ষক ছিলেন, তার প্রতি আমার প্রচণ্ড রাগ হয় যে বড় হলে ওনাকে দেখে নেব, উনি আমার বাবাকে মারলো। তখন তো আমি খুব ছোট, ক্লাস 1-এ পড়ি। তো সেখান থেকে আস্তে আস্তে বড় হই এবং ওই একটা নাটকের প্রতি আমার একটা ইয়ে ছিল, ইচ্ছে। তারপর না সেই ইচ্ছেগুলো নিজের মধ্যে আর প্রতিফলন ঘটাতে পারিনি। সেখান থেকে আমি কলেজে উঠে যাই, বাইরে পড়াশোনা করতে যাই, সেখান থেকে চাকরি জীবন। তারপরে আমার একটি কন্যা সন্তান জন্ম নেয়, তখন তাকে আমি নাটকে দিই, কলকাতাতে ছোটদের নাটক শেখানোর একটা জায়গাতে আমি নাটক দিই। তো সেখানে আমার মেয়েটি নাটক করে 3 বছর নাটকের কোর্সটি শেষ হওয়ার পরে আমি দেখছি যারা যারা বড়রা নাটক করছে তারা তাদের নাটক নিয়ে ব্যস্ত, তারা কেউ ছোটদেরকে নিয়ে ভাবছে না। হয়তো অকেশনলি একটা নাটক হলো, তখন থেকে আমি ঠিক করলাম যে না, আমাকে ছোটদেরকে নিয়ে ভাবতে হবে। তখন থেকে আমার মেয়ের যত বন্ধুবান্ধব ছিল, ওই স্কুলে পড়তো, ওই কলেজে পড়তো, নাট্য কলেজে, সেখান থেকে তাদের নিয়ে আমার নাটকে ঢোকা এবং সেখান থেকে জার্নি শুরু। তারাই আজকে বড় হয়ে, তারাই আজকে এখানে ফেস্টিভ্যাল করতে আসছে আর কি। এইভাবে আমার নাটকে ঢোকা। আচ্ছা, নিজে সেরকম করে নাটক ইচ্ছে থেকেই একেবারে সংগঠক হিসেবে আপনি কাজ করছেন। একদম একদম। সেই ইচ্ছেটা ছোটবেলা থেকেই ছিল বলেই সব সময় ছিল। আচ্ছা, সেখান থেকে আসা। হ্যাঁ, তো বলছি শিল্প সংস্কৃতির জন্য নাটক
এবং সমাজ পরিবর্তনের জন্য নাটক, এই দুটো ধারা নিয়ে কিছু একটু আমাদের যদি বলেন। অবশ্যই। শিল্প সংস্কৃতির জন্য শুধু নাটক কেন, অনেক কিছুই রয়েছে। আমি আমার এখানে যে এসছি, তো আমার মেয়েটি এসছে কলকাতা থেকে, তো এখানে যে কীর্তন হচ্ছে বটতলাতে, তো কীর্তনের কি সুরেলা কণ্ঠ, তো আমার মেয়ে জিজ্ঞেস করছে, বাবা কলকাতাতে তো এইরকমভাবে কীর্তন শুনি না। এটাও একটা শিল্প, কীর্তন একটা শিল্প। হ্যাঁ, তো এরকম বহু শিল্প আমাদের, বিশেষ করে আমাদের বাংলায় তো মানে বহু রকম। তো সেরকম নাটক একটি শিল্প অবশ্যই, হ্যাঁ, এবং শিল্পকর্ম করা, হ্যাঁ, দর্শকদেরকে বিনোদন করা অবশ্যই। কিন্তু নাটকের সঙ্গে তার একটা ডিফারেন্স আমি মনে করি, যে সমাজে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আমরা একটা মঞ্চে দাঁড়িয়েও অনেক সময় বলি, একটা বক্তৃতা দিয়ে বলে দিলাম এটা করা উচিত, এই আমাদের অবস্থা, এই দুর্দশা, কিন্তু মানুষ সেগুলো মনে রাখে না। কিন্তু সেটা যদি মঞ্চে হোক বা ধরুন রাস্তায় হোক, মুক্ত জায়গায় হোক, সেটা যদি আমরা নাটকের মাধ্যমে বলি, মজা করে বলি, আনন্দ করে বলি, গান বাজনা নাচ সব কিছু দিয়ে যদি নাট্যাভিনয় করে বলি, তাহলে মানুষের মনে কিন্তু ওই বার্তাটা গেঁথে যায়। একদম। হ্যাঁ, এবং নাটক দেখবেন, যখনই আমরা কোনো না কোনো নাটক করি, দেখবেন আমরা ওখান থেকে সমাজের যে চিত্রগুলো, ওগুলোকে আমরা তুলে ধরি। ঠিক আছে, তাই সমাজকে, সমাজের মধ্যে সব কিছুকে ছড়িয়ে দেওয়া, সমাজের দুর্দশার কথা, আনন্দের কথা, পজিটিভিটি, নেগেটিভিটি, এইগুলো দেখানোর ক্ষেত্রে নাটকের চেয়ে উৎকৃষ্ট কিন্তু আর কিছু হয় না। একদম একদম ঠিক বলেছেন। মানুষের মনে অনেক গভীরভাবে সেটা একদম গেঁথে যায়, গেঁথে যায়। বলবো যে অনেক, এবং দেখবেন বহু পুরনো ডায়লগগুলি আমরা যখন জন্মাইনি তখন হয়েছিল সেই সিনেমাগুলো, আজও দেখবেন ছেলেমেয়েরা সেই ডায়লগগুলো বলছে, আমজাদ খানের ডায়লগ বলছে, তাদের ডায়লগ বলছে, তার মানে আজও মানুষের মনের মধ্যে সেই বার্তাগুলো রয়ে গেছে। হ্যাঁ, বলো। বলছি সমকালীন, মানে সমকালকে লক্ষ্য করে অনেক নাটক রচিত হয়, বেশিরভাগ নাটক, যেমন ধরুন স্বাধীনতার আগে সিরাজউদ্দৌলা, রানা প্রতাপ, শিবাজি, ওনাদের নিয়ে, ওনাদের জীবনী নিয়ে বিভিন্ন নাটক রচিত হয়েছিল, যা পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু মানুষের মন থেকে বেরিয়ে যায়, পড়ুয়াদের অনেকটাই চলে যায়, হারিয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাটক একটা অনন্য সাধারণ, যেমন করবি, তাসের দেশ, এরকম সেগুলোর আবেদন চিরকালীন রয়ে যায় মানুষের মনে। সেই বিষয়টা নিয়ে যদি স্যার কিছু বলেন। আসলে দেখুন, রবীন্দ্রনাথ তো আমাদের রক্তে রক্তে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কি বলবো, আমি যখন বাংলার বাইরে যাই, আমি ভারতের বাইরেও দুবার গেছি, একবার অফিসিয়াল কাজে গেছি, একবার আমার সংস্থার কাজেও আমি গেছি। আমার তখনও আমি নিফার হয়তো নামটা ছিল না, অন্য নাম নেই, আমরা এর নামটা তো ম্যাটার করে না, ম্যাটার করে আমি কি কাজ করছি। তো সেখানে একটা কথা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো সারা দেশ, সারা পৃথিবী আমরা কবিগুরু বলি, অত যত কবি আছেন তাদের শিরোমণি। আপনি দেখবেন আপনার জীবনের যে কোনো সমস্যা হোক, তার উত্তর কিন্তু রবীন্দ্রনাথের লেখনীতে আছে। তো রবীন্দ্রনাথের নাটক তো সর্বকালের জন্য, মানে আজও, এই জাস্ট এই 10-12 দিন আগে ডাকঘর নাটকটি দিল্লিতে হিন্দিতে হয়েছে। আমারই পরিচিত সুনীল চৌহান ও নাটকটি করেছে, করেছে। এবং পুরনো যে নাটকগুলো, ঠিকই বলেছেন, সেই ইতিহাসের কথা যদি ইতিহাস বইটা তুলে দেওয়া হয়, মানে ক্লাসের বাচ্চাদের, হ্যাঁ সিলেবাস, সেটা কিন্তু মানুষ এমনিতেই ভুলে যাচ্ছে বই থাকা সত্ত্বেও, তাহলে তো আরও ভুলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ তো মানে ছোট্টবেলা থেকে আমরা বড় হয়েছি রবীন্দ্রসঙ্গীত শুনে। আমার মনে পড়ে আমি ত্রিপুরাতে যখন জন্মেছিলাম, 25শে বৈশাখ কি সুন্দরভাবে গাছের তলায় হতো, হ্যাঁ, বড় বটবৃক্ষের তলায় হতো। আজও শান্তিনিকেতনে আছে। আমি মনে করি, আমি আমার বন্ধুবান্ধবদের বলি যে শান্তিনিকেতনে যায়নি বলে দুঃখ পাওয়ার কিছু নেই, ত্রিপুরাতেও শান্তিনিকেতন আছে। আমি নিজে দেখেছি যে গাছের তলায় উদয়পুরে ওই নদী পেরিয়ে গিয়ে একটা ভাঙা রাজবাড়ি আছে,
হ্যাঁ আমার মনে আছে রমেশ স্কুল থেকে নবদ্বীপ স্যার ছিলেন, উনি বাচ্চাদের নিয়ে গিয়ে ওখানে রবীন্দ্র জয়ন্তী করতেন। আহা কি সুন্দর পরিবেশ। শান্তিনিকেতনও আমি এটা দেখিনি। তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিয়ে আমার কিছু বলার নেই, উনি সত্যি তাই। সর্বকালের মানে সত্য। ওনাকে নিয়ে আজও প্রেমের গান বলুন, বিরহের গান বলুন, কেউ মারা গেছে, সবেতেই রবি ঠাকুর। সবিতায় রবি ঠাকুর। রবি ঠাকুর আমাদের রক্তে রক্তে মিশে আছে একদম। একদম। আপনাদের যে সংস্থা নিফা, সেই সংস্থা গড়ে ওঠার প্রয়োজনীয়তা কেন হলো বা কবে থেকে হলো, যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, ব্যাপারটা আমি বলি, নামটা কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু নামটা রাখতে হয়। যেমন আমার যদি নাম না থাকে তাহলে আমার আইডেন্টিটি হবে কি করে, তাই আমার নাম। কিন্তু আমার চরিত্রটা কি, আমি কি কাজ করছি, এটাই ম্যাটার করে। তো এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম, যেটা নিয়ে আমার সঙ্গে অনেক শিল্পী বন্ধু বলুন বা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে খুব একটা বিতর্ক হতো। আমি ফ্রম দ্য বিগিনিং, আমি ছোট্টবেলাতে যেহেতু সাংস্কৃতিক পরিবেশে মানুষ হয়েছি, পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে বা আশেপাশে বন্ধুবান্ধবকে সোশ্যাল ওয়ার্ক করতে দেখেছি। অর্থাৎ দুটো জিনিস আমার মধ্যে ইনজেক্ট করেছিল, এবং আমার একটা জায়গায় গিয়ে মনে হয়েছে এই দুটো না কো-রিলেটেড, একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি না না আমরা নাটক করি, আমরা ওই সমাজসেবা করতে পারবো না। আমি যখন কলকাতাতে প্রথম গ্রামে গ্রামে ঘুরে গ্রামের যে দুস্থ মহিলাদের, আজও আমরা সেই কাজটা করি। আমরা এই ধরুন, আপনি এই যে শাড়িটি পরে আছেন, আপনার বয়স যখন 40 হবে আপনি নিশ্চয়ই সেই শাড়িটা পরবেন না, কিন্তু মেয়েদের মধ্যে একটা জিনিস আছে, তারা কিন্তু সমস্ত কাপড়গুলোকে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। আমরা কি করি, তাদেরকে গিয়ে বলি, দিদি, কাকিমা, জেঠিমা, তোমরা যে তোমাদের অল্প বয়সের শাড়িগুলো আছে ওগুলো দাও, ওগুলো গ্রামের মানুষকে দেবো। তো এরকম আমাদের একটা ডাম্পিং সেন্টার আছে কলকাতাতে। আমাদের থিয়েটারের ছেলেমেয়েরা সপ্তাহে 2 দিন ওখানে এটাকে প্যাকেটিং করে, খুব সুন্দর করে, নতুনের মতো দেখতে। ঠিক আছে, তো সেগুলো প্যাকেটিং করে সেগুলো আমরা গ্রামে গ্রামে বিতরণ করি। তো তখন কিছু মানুষ ইমোশনালি বলে, দারুণ কাজ করছো, একবার নিয়ে যেও তো, তোমাদের কি পুরুলিয়ার কোন গ্রাম, শান্তিনিকেতনের কোন গ্রাম, তারপরে সাঁইথিয়ার কোন গ্রাম, আমরা একটা ময়ূরাক্ষী নদীর পাড়ে আমাদের একটা জায়গা পেয়েছি, সেই জায়গা তো আদিবাসীরা থাকে, তাদেরকে আমরা এগুলো দেই। আবার অনেকে বলে বনের খেয়ে কি একটা কথা আছে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়াশ। কিন্তু তারা এটা বোঝে না যে মোষগুলোকে যদি আমরা পরিচর্যা না করি বা মোষগুলোর যে কথা যদি না ভাবি, মোষগুলো তো আমার ঘরে ঢুকে পড়বে, তখন কি অবস্থা হবে, এটা আমার বক্তব্য। তো যাই হোক, তো এই সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমার মনে হয়েছে না, শুধু সোশ্যাল ওয়ার্ক করলে হবে না, তার সঙ্গে যদি সংস্কৃতিকে জুড়ে দেওয়া যায়, এটা খুব ভালো কাজ। এবং করোনার কথা যদি আমরা বলি, এটা কিন্তু মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট, তার ভালো দিক অনেকগুলো আছে। তখন আমি দেখেছি আমাদের কলকাতায় সমস্ত আর্টিস্টরা ছুটে এসছে, বড় বড় নাট্য ব্যক্তিত্ব, বড় বড় সিনেমা আর্টিস্ট, তারা কি করছে, এই আপনারা জানবেন যে এই যে কলকাতায় বলুন, এখানেও তাই, ব্যাকগ্রাউন্ডে প্রচুর লাইটম্যান কাজ করেন, প্রচুর সাউন্ডম্যান কাজ করেন, ব্যাকএন্ডে যারা কাজ করেন, তাদের ইনকাম তো ভীষণ মানে কম। করোনার সময় তো তাদের কোনো ইনকাম নেই, সমস্ত শো বন্ধ হয়ে গেছে। তখন দেখা গেল যারা এই কথাগুলি বলতো তারা সমাজসেবায় নেমে পড়লো, তারা চাল ডাল জোগাড় করছে, তাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছে। তখন গিয়ে দেখা গেল যে হ্যাঁ, সত্যিই তো সংস্কৃতি এবং সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ, দুটো কোরিলেটেড। ঠিক আছে, সেখান থেকে আমার মনে হয়েছে যে না, একটা সংস্থা বানিয়ে যদি কাজটা করি, তার একটা আইডেন্টিটি দরকার। আমি যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার সংস্থার ছেলেমেয়েদের বলবে তোমরা কারা, কোথা থেকে এসছো। সেখান থেকে আমাদের নিফা সংগঠন গড়ে উঠেছে। এবং তার সঙ্গে আমি একটা কথা বলে দিতে চাই এই জায়গায়, নিফা জন্মেছিল 2020 সালে, এবং তার যে ফাউন্ডার ছিলেন তার নাম প্রীতপল সিং পান্নু। উনি হরিয়ানা কার্নালে থাকেন। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, সমাজে এরকম মানুষ আছে যে সংস্থাটি চালাতে গিয়ে তার নিজের বাড়িটি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। আমি নিজে ওনার বাড়িতে গেছি, এটা বহুদিন আগে, এবং ভাবাই যায় না, আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, সেটা দেখে না আমি খুব মোল্ড হয়ে যাই যে আমিও একটা সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত, ঠিক আছে, সবই ঠিক আছে, ডাল ভাত খাচ্ছি, আমিও সেদিন থেকে ঠিক করলাম, বাহ কি সুন্দর। সেখান থেকে না সেই সংস্থার সঙ্গে আমাকে ওরা টেনে নিল, তারা আমাকে টেনে নিয়েছে। আমি অবশ্য ওদের কাছে যাইনি, তারা আমার গ্রামেগঞ্জের কাজ, আমার ছেলে মেয়েদের কাজ দেখে তাদের মনে হয়েছে, তাদের একটা অনুষ্ঠানে রেখেছে, সেখানে আমি যাই। সেটা হয়েছিল মহারাষ্ট্রের নান্দেদে।
তো সেখান থেকে তারা আমাকে বলে অনিমেষজি দাদা দাদা বলে, ওরা জানে বাঙালি মানেই দাদা, তো দাদা দাদা আপ আইয়ে, তখন গেছি ওদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। তাদের ওখানে গিয়ে হরিয়ানাতে রাস্তায় যে বাচ্চাগুলো থাকে তাদের নিয়ে একটা কেয়ার ক্লাস চলে, ঠিক আছে। তাদের সঙ্গে এখন তো দারুণ, মানে ওখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা, বোম্বের মতো শহরে গিয়ে বড় মঞ্চে নাচ করেছে, তার বাবা হয়তো রাস্তায় ড্রিঙ্ক করে পড়ে থাকে। এই ধরনের কাজগুলো আমরা করতে করতে এটা বাঙালি হিসাবে খুব গর্ব আমার কাছে অন্তত পক্ষে। গত 4 বছর আগে ওনার ওই চেয়ারটি উনি ছেড়ে দেন, দিয়ে ওই চেয়ারটিতে আমাকে বসতে দেন। চেয়ারটির নাম ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং যেদিন আমি দায়িত্বভার গ্রহণ করেছি, আমি সেদিন থেকে ঠিক করেছি আমি অনেস্টির সঙ্গে কোনোদিনও কম্প্রোমাইজ করব না, অনেস্টি বজায় রেখে আমি কাজ করে চলব। এই থেকেই আমাদের নিফা চলছে, এখন সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছি। আমরাও ভীষণভাবে গর্বিত আপনাদের সঙ্গে জড়িত থাকতে পেরে, এবং আজকের এই যে একটা মূল্যবান সময় আমরাও পাচ্ছি আপনার থেকে, সেটার জন্য আমরাও জানছি এবং দর্শক বন্ধুরাও জেনে, অনেকেই আছে আমাদের সুপ্ত ইচ্ছেটা হয়তোবা এই সমস্ত কথাগুলো শুনলে আরো বেশি করে উৎসাহ বাড়ে, না আমাদেরও কিছু করা দরকার। অবশ্যই অবশ্যই। তো বলবো যে আপনাদের যে সংস্থা বা আপনার এই যে সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন আপনি, তো সেগুলোর যে আর্থিক সংস্থানটা কিভাবে হয়? আচ্ছা, প্রথমত নিফাকে আমি আসার পর থেকে নিফাকে আমরা এনজিও বলতে দেই না, নিফাকে আমরা মনে করি একটা পরিবার, একটা পরিবারের মতো আমরা কাজ করি। কারণ আমাদের নিফা সংগঠনে যুক্ত হওয়ার জন্য আমাদের কোনো মেম্বারশিপ নেই, যে কেউ এসে কাজ করতে পারে। একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তাকে মন প্রাণ ঢেলে কাজ করতে হবে, কোনো কন্ডিশন থাকবে না। আমি ফান্ড পেলে কাজ করব, না হলে করব না, এই কন্ডিশন হলে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে একদমই নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো সরকারি গ্র্যান্ট পাই না, আজ অবধি আমরা সরকারের কাছে আমরা গ্র্যান্টের জন্য যাইও নি, পাইও নি, এবং কোনো সিএসআর ফান্ডও আমরা পাই না। তবে আমরা সিএসআর-এর জন্য এবার চেষ্টা করছি, 2-1টা ছোটোখাটো কাজ আমাদের এর মধ্যে হয়েছে। তো আমাদের মূলত অর্থ সংস্থানটা হয় আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে দেশে বিদেশে, হ্যাঁ, যারা আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে এখনও হয়তো চাকরি বাকরি করছি, হ্যাঁ, সবাই মিলে। এবং শুধু তাই না, মানে আমার বলে না, আমি যে এই ত্রিপুরাতেও আমাদের একটা ব্রাঞ্চ হয়েছে, সেই ব্রাঞ্চে যারা রয়েছে তারাও কন্ট্রিবিউট করছে, তাদের বন্ধু বান্ধব, এইভাবে একটা চেইন আমাদের চলছে। খুব সততা নিয়ে এই কাজটা হয়, এটাই আমাদের আর্থিক সংস্থানের একটা বলতে পারে উপহার। সবাই কিছু না কিছু করছে বলেই একদম এই সমস্ত সংস্থাগুলো স্বমহিমায় দাঁড়িয়ে একদম রয়েছে। একদম, এটাতে কোনো ভুল নেই আর কি। আপনি কি বলবেন স্যার, যে টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালগুলি আমাদের এখনকার প্রজন্মকে কি কিছুটা নাটক থেকে বিমুখ করে তুলছে? সেটা তো অত্যন্ত সত্য কথা, বিমুখ করে তুলছে। মানে সময়কে যদি আপনি ইতিহাস থেকে যদি দেখে আসেন, ওঠানামা থাকে, একটা সময় নেগেটিভ সময় যায়, একটা সময় পজিটিভ যায়। আমি ওই একটা জিনিস আমি আমার জীবনে দেখেছি, আপনিও আপনার ছোট্ট বয়সের পরিসরে আপনিও দেখেছেন, কোনো জিনিস ভালো যাচ্ছে, কখনো কোনো জিনিস খারাপ যাচ্ছে। এখানে বলতে চাই একটা কথা, আমি না খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মানে আমার কোনো লুকোচুরি নেই। আমাদের মধ্যে এখন সবচেয়ে বড় যে জিনিসটা ঢুকে গেছে, বিশেষ করে আমাদের বাবা মাদের মধ্যে, সেগুলি আমার সন্তানদের মধ্যে যায়। সেটা হচ্ছে আমরা না অতি সহজে নিজেকে এক্সিকিউট করতে চাই। আমরা ভাবি যে টিভির পর্দায় গেলাম, 1000 লোক দেখলো, অভিনয় করলাম। কিন্তু অভিনয়টা যে একটা মানে সাধনা, সেটাকে যে সাধনা করে অভিনয় না, শুধু সঙ্গীত, সমস্ত নৃত্য, সব কিছু একটা সাধনা করে পেতে হয়। আমরা সেই জায়গাটা ভুলে যাচ্ছি। এবং আপনি বিশ্বাস করবেন যে কিনা জানি না, আমি কলকাতায় দেখি, আমি কোনো সংস্থার নাম নিতে চাইছি না, এমন অনেক সংস্থা আছে যারা 40,000 50,000 টাকা নিয়ে বলছে 3 মাসের মধ্যে অভিনয় শিখিয়ে সিনেমায় দিয়ে দেব। আসলে প্র্যাকটিক্যালি কি হয়, এটা কি আদৌ হয়? এবং সিরিয়ালগুলোতে দেখবেন, আপনি যদি বাংলা সিরিয়ালগুলোকে ফলো করেন, যারা দীর্ঘদিন নাটক করে সিরিয়াল করছেন, তারা কিন্তু সিরিয়ালেও মহান।
আর আমার মতো যে ব্যক্তিগুলো আছে জীবনে অভিনয় শেখেনি, তারাও অভিনয় করছে। তাদের অভিনয় আজকে প্রডিউসারের ডাইরেক্টরের দরকার, ওই জায়গায় অমুক মুখ কম পয়সায় নিয়ে নিল, করলাম, তারপরে দুদিন পরে আমার আর দরকার পড়ে না, কারণ আমার মধ্যে কোয়ালিটি নেই, আমাকে কেন নেবে? ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নাটকের একটা বিষয় তো এসছে। আর দেখবেন যারা ফান্ডিং করে, তারা একটা সিনেমার জন্য ফান্ডিং করবে, আপনি গিয়ে বলুন আমি রক্তকরবী করব, তার জন্য একটা ফান্ডিং, আপনি 1 পয়সা পাবেন না। পেলে কীরকম? আপনার বন্ধুদের কাছে 50 টাকা 100 টাকা নিয়ে এই, তো সেই একটা জায়গায় এসছে এখন। এটা তো সত্যি, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যেটা, এটা আমি বিশ্বাস করি না, সেটা আমার দর্শক ভাইদের ভালো লাগবে শুনলে, আমার মনে হয়েছে, এটা আমি আমার ফিলিংস থেকে বলছি। ধরুন আপনি একটা নাটক করছেন, আপনার একটা ছোট্ট দল, আপনি রক্তকরবী করছেন। আবার আরেকজন ব্যক্তি, সে নাটক জানেও না, সেও একটা নাটক অর্গানাইজ করছে, সেখানে দেখা গেল একজন সিনেমার একজন সেলিব্রিটি এসে একটা ক্যারেক্টার করছে, দর্শক সেই দিকে ছুটবে। সত্যি তাই, তাই না? এটা একটা চলে। আবার দেখবেন আপনি যদি ঘুরে ঘুরে দেখেন, মানে আমি সবাইকে অনুরোধ করব, যদি আমাদের এই আগামী যে নাট্য উৎসবটা কলকাতায় হচ্ছে, খুব ছোট ছোট দলগুলোকে আমি নিয়ে এসেছি, কিন্তু তাদের নাটক উৎকৃষ্ট মানের। আমার মোটো একটাই, আমি যেদিন থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছে, আমি মোটো আমার একটাই, যে আমি ছোট ছোট দল যারা আর্থিক সাহায্য পায় না, অথচ তারা প্রচণ্ড মানে পরিশ্রম করে নাটককে দাঁড় করায়, এবং সত্যি ওদের নাটক দেখলে কখনো আপনি উচ্চশ্বাসে হাসবেন, কখনো কাঁদবেন, এই যে ব্যাপারটা, হ্যাঁ, তাদের নিয়ে আমি ভাবি। তো সিরিয়ালের জন্য এটা এসছে, কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু সিরিয়াল থেকেও, এখন দেখবেন ওই একটা সিরিয়াল যখন শুরু হয় না, বেশ ভালো লাগছে, তারপরে দেখবেন ওই এটাকে লেংদি করতে গিয়ে, হ্যাঁ, যিনি স্ক্রিপ্ট রাইটার এমন সব লিখে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছে নায়ক মরে যাচ্ছে, কখনো আবার দেখা যায় বলছে না ওকে পাওয়া গেছে নদীর পাড়ে, আবার বেঁচে চলে এসছে, কোন দিকে যাচ্ছে দর্শক মানে পুরো পাজলড হয়ে যাচ্ছে। একদম সত্যি তাই। এই সবকিছুকে নিয়েই আমাদের চলতে হবে, চলছি। সে তো তারপরেও চলতে আপনারা কি বলবেন যে আপনাদের সংস্থা এই যে নতুন প্রজন্মকে নাটকের প্রতি আকৃষ্ট করার জন্য কিছু কি আপনার বলার আছে? অবশ্যই এর সঙ্গে আমি একটা কথা বলবো, অবশ্যই আমরা ইউথদেরকে নিয়ে খুব ভাবছি, এবং গত কালী পুজোর আগের কালী পুজোতে আমরা 4000 কিলোমিটার বাই রুট বাই কার আমরা স্ট্রিট ড্রামা করেছিলাম। আমাদের সাবজেক্ট ছিল অ্যাগেনস্ট ড্রাগ। আচ্ছা। এবং আমরা যে আইআইটি কলেজগুলো, সেখানে আমরা গেছি, ভুবনেশ্বর আইআইটি কলেজেও আমরা গেছি, বিভিন্ন বড় বড় কলেজগুলো, বিভিন্ন স্ট্রিট ওপেন জায়গা, যেখানে মুক্ত জায়গাগুলো আছে, সেখানে আমরা গেছি, ইউথদের নিয়ে করেছি। এবং বিশ্বাস করবেন কিনা, যখন আইআইটি ইয়েতে ভুবনেশ্বরে আমরা গেলাম, হ্যাঁ, সব ছেলেমেয়েরা চলে এলো আমাদের মানে শো দেখার জন্য, এবং তাদের খুব ভালো লেগেছে, তাদের মনে হয়েছে আমরাও নাটক করব। তখন থেকে ওখানকার কিছু ওদের জানেন তো, আইআইটি বা এ ধরনের তাদের না একটা কালচারাল ইউনিট আছে, হ্যাঁ, সেখানে গান বাজনা নাটক সব কিছু হয়। তো সেখান থেকে তাদের সঙ্গে একটা যোগাযোগ হয়। এখন বর্তমানে আমাদের সংগঠন থেকে কিছু ছেলে মেয়ে ওখানে যায়, গিয়ে সেখানে রিহার্সাল দেয়, তাদেরকে নিয়ে আস্তে 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 ইউথরা না খুব মানে মানে ইউথদের ব্যাপারটা, মানে ইউথ বলতে দেখুন, ইউথ কিন্তু আপনিও আমিও ইউথ, মন থেকে আমি ইউথ হতেই পারি। তবে হ্যাঁ, বয়সের দিকে বলছি যে কলেজের ছেলে মেয়েগুলোকে যদি আমরা পজিটিভ দিকে মোটিভেট করি, তারা কিন্তু ওই দিকেই মোটিভেট হবে। এমন অনেক স্কুল কলেজ আছে, যদি আমি বলি পাঠভবন স্কুলের কথা, শান্তিনিকেতনের বিভিন্ন, তারাও ভালো রেজাল্ট করছে, তার সঙ্গে গান বাজনা অত্যন্ত ভালো করছে, নাটক অত্যন্ত ভালো করছে, কারণ তাদেরকে শিক্ষকরা এবং তাদের গার্জিয়ানরা সেইভাবে মোটিভেট করছে। তো সেই থিওরি থেকে আমার মনে হয়েছে আমরাও পারবো, এবং সত্যি আস্তে 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 জিনিসটা এগোচ্ছে, এবং প্রচুর ইউথরা আমাদের এখন সংগঠনে আসছে, তারা নাটক নিয়ে চর্চা করছে এবং করছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সফল হব সেই দিকে, মানে আরো এগিয়ে আসবে যুব সমাজ, সেটাই আমরা একদম আশা রাখছি। একদম একদম আমাদের উপরে, গার্জিয়ানদের উপরে সেটা অনেকটা, একদম অনেকটা কেন, পুরোটাই আমি মনে করি, পুরোটা ঠিক ঠিক সত্যি কথা। তাই আরেকটা প্রশ্নে যাব স্যার, বলছি পশ্চিমবঙ্গের তুলনায় ত্রিপুরার নাটক চর্চায় অনেকটাই পিছিয়ে রয়েছে, তো সেই নাটক চর্চার যে অবস্থান সম্পর্কে ত্রিপুরার কি বলবেন? দেখুন, আমি না আমার কর্মজীবনে, যেখানে আমি
চাকরি করি, আমি যেখানে কাজ করি, সব জায়গায় না আই এম ভেরি আনপপুলার পারসন, কারণ আমি সত্য কথাটা বলি। এবার আপনি যে প্রশ্নটা আমাকে করছেন তার উত্তর আমার কাছে আছে, আমি গুছিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে বলুন আমি কি সত্য কথা মন খুলে বলবো একদম না নাটকীয়ভাবে বলবো না। সবাইকে খুশি করার জন্য? না। প্রথম কথা হচ্ছে যে আমাদের না ওই টেন্ডেন্সিটা চলে যাচ্ছে নিজেকে তৈরি করা। ওই যে প্রথমে সাধনা বললেন, সাধনা, এটা 1 নম্বর দরকার। 2 নম্বর একটা কথা বলুন তো, আমরা দেখবেন আজকাল দেখবেন মায়েরা যখন স্কুলের সামনে গিয়ে বসে থাকে বাচ্চাগুলোকে নিয়ে, তাদের আলোচনায় হচ্ছে আমার মেয়ে সাঁতার কাটে, নাটক করে, কবিতা বলে, এই করে সেই করে, এই গল্প। আর তখন ও বলছে আমার মেয়ে শুধু ত্রিপুরা রাজ্যে করে না, আমার মেয়ে পশ্চিমবঙ্গ করে এসছে, বাংলাদেশ করে এসছে। এই একটা আমাদের মধ্যে দেখবেন একটা কথোপকথন হয়। কিন্তু আমরা কখনো ভাবি না যে আমি যে দাঁড়িয়ে একটি আবৃত্তি করছি, আমি চাইবো দর্শকরা আমার সামনে বসে দেখুক। দর্শকরা কেন 10 মিনিট দাঁড়িয়ে আপনার কবিতা আবৃত্তি শুনবে বলুন তো, যদি আপনি সেটা সেরকমভাবে না করেন? কারণ মানুষ এখন ভীষণ ব্যস্ততম মানুষ, করোনার পরে মানুষ পেটের দায়ে দৌড়ে বেড়াচ্ছে, সব দিকে পতন। এবার এর মধ্যে আপনার কবিতাখানি বা আপনার নাটকখানি কেন দেখতে আসবে? সেটার মধ্যে এতটাই ভালো হতে হবে, এতটাই কিছু দেখার তাহলে মতো কিছু হতে হবে। নিশ্চয়ই আমি এমন ভাবে অভিনয় করব মানুষ এমনি আসবে দেখতে। আমরা অনেক নাট্যদলে আলোচনা এখন আমরা শুনি, আমি নিজেও করি, নাটকটা করলাম দর্শক পেলাম না, না হোয়ারেস দেখা গেছে যে একটা ভালো বড় নাট্যদল বা একটা খুব ভালো কোয়ালিটির নাটক করে তার কিন্তু দর্শকের অভাব হয় না। এটা কিন্তু স্বীকার করতে হবে, আমরা এটা স্বীকার করি না, মন খুলে করি না, মন খুলে আমরা করি না। যেমন আমি বলছি আমার দলের যে ছেলে মেয়েগুলো আছে, আমাদের নিফাতেও নাট্য ইউনিট আছে, এখানে জানেন আমাদের একটা নাটক আজ থেকে 11 বছর আগে আমরা সেই নাটকটি মঞ্চস্থ করি। তার পরবর্তী নাটক শুরু করার জন্য আমার 3 বছর লেগে গেছে। তার মেন কারণ হচ্ছে কোয়ালিটি স্ক্রিপ্ট, সবার আগে গল্পটা, সবার আগে ডায়লগ স্ক্রিপ্ট সেটা দরকার, তারপর একজন ভালো ডিরেক্টর দরকার। আমরা সেই জায়গাটা ভুলে যাই। আরেকটা পয়েন্ট, আমরা ওয়ার্কশপ করাই, দেখবেন এখানে হয়, আগরতলাতে হয়, সব রাজ্যে হয়, সেখানে কি করি বাচ্চাদেরকে আমরা নাটকের উপরে ওয়ার্কশপ করাই। কিন্তু আমার মনে হয় যে নাটককে যারা ডিরেকশন দেয় সেই ডিরেক্টরদেরও একটা ডিরেকশনের উপরে একটা ওয়ার্কশপ দরকার আছে। কারণ ডিরেক্টরের উপরে ডিপেন্ড করছে আমার নাটকটা কোন দিকে যাবে। দেখুন আর্থিক অবস্থা যদি বলি ত্রিপুরার, বলতে পারেন ত্রিপুরার নাট্যদলগুলোর আর্থিক অবস্থা খুব খারাপ, কিন্তু এটাও বলে দিই আপনাদের এই ত্রিপুরার, আমি নাম নিয়ে বলবো না কারণ অন্যান্য দলরা অসন্তুষ্ট হতে পারেন, ত্রিপুরার এমন অনেক দল আছে হয়তো সেটা সংখ্যায় ভীষণ কম, তারা পশ্চিমবাংলায় গিয়ে নাটক করে খুব নাম অর্জন করেছে, তারা তো ত্রিপুরার। তাহলে ত্রিপুরার অন্যান্য দলগুলো কেন পারছে না? সেটার জন্য একটা আর্থিক দিক অবশ্যই দায়ী, কারণ সেই ছেলেটি অর্থের জন্য ছুটবে না নাটকের জন্য। কিন্তু তবু আমি মনে করি সাধনা, পরিশ্রম, নাট্য অভিনেতা হওয়ার আগে আমি মনে করি নাট্যকর্মী আমাকে হতে হবে। আমি এখানে শুনছিলাম একজন আমাকে বলছিল যে দাদা আমার নাটকের দলে না ওই লাইটের একজন লোক লাগে, মেকআপের একজন লোক লাগে, ওরা এসে মেকআপ করে দেয়। আমি বলছি না, আমরা এত বড় বড় নাটক হচ্ছে এখানে যে দলগুলো আসছে দেখবেন তারা তাদের ছেলে মেয়েগুলোকে সেগুলো শিখিয়ে দিয়েছে, তারাই সাউন্ড ফেলছে, তারাই লাইট করছে, এটা তৈরি করতে হবে। কারণ আমার তো আর্থিক ক্ষমতা নেই, সেটা তো আমি করতে পারি, আমি মেকআপটা তো আমি শেখাতে পারি, পেরে করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ত্রিপুরা একটু পিছিয়ে আছে। তাই বলে কি ত্রিপুরাতে কোয়ালিটি মানুষ নেই? ত্রিপুরা থেকে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি ককবরক ভাষায় রূপান্তরিত করেছেন, শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আমি তখন একটা শান্তিনিকেতনের প্রোগ্রামে ছিলাম, তখন শুনেছি ত্রিপুরাতে কোয়ালিটি মানুষ নেই, প্রচুর গুণী মানুষ আছে, কিন্তু নাটকের ক্ষেত্রে একটু অবক্ষয় চলছে, কিছুটা চলছে। কিন্তু দেখুন আমার আজকে এখানে এসে আমি ইন্টারভিউ দিতে এসেছি, আমি কিছু উপহার পেতে এসেছি, তার জন্য আমি কোনোদিনও লালায়িত না। কিন্তু আমার এই কথাগুলো শুনে যদি মানুষ একটু মোটিভেট হয়, এটাই আমার মেইন উদ্দেশ্য।
সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ত্রিপুরার নাটকও অত্যন্ত ভালো হতে পারে। ত্রিপুরার ডান্স ফরেনে যাচ্ছে, ত্রিপুরার অনেক কিছু হাতের কাজ পৃথিবী বিখ্যাত, হোয়ারেস নাটকটা। তাহলে আমার মনে হয় সেই জায়গাগুলো একটু সাধনার জায়গাটাও বাড়ানোর দরকার আছে এবং ডিরেকশন লেভেলটাকে একটু হাই করেছে, এইটা আমার পয়েন্ট মনে হয়েছে। বলবো আপনার জীবনের, নাটকের জীবনের এমন কোনো মুহূর্ত রয়েছে কি যা আপনার মণিকোঠায় রয়েছে মনের, আজকে আমাদের সৌভাগ্য যে শুনতে পারবো, এমন কোনো বিশেষ ঘটনা? আচ্ছা, একবার একটা ঘটনা ঘটেছিল। আমি না আমি না বলতে চাইছিলাম না, কিন্তু এমন একটা কোয়েশ্চেন করে দিয়েছেন, সেটা বলতে গিয়ে আমার একটা ঝুলি থেকে একটা বিড়াল বার করতে হবে। সেটা হচ্ছে আমি না ছোট্টবেলা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালোবাসতাম। আমি তবলা বাজাতাম, আমি মণিপুরি শ্রীখোল বাজাতাম, এবং আমি যখন যাদবপুরে পড়াশোনা করতাম তখন আমি রবীন্দ্রভারতীতে খুব যেতাম। তো ওখানে গিয়ে দেখতাম সঙ্গীতের খুব দারুণ চর্চা হচ্ছে। এবার একজন প্রফেসর ওখানে চেনাশোনা হয়ে গেছে, উনি ত্রিপুরায় এসেছিলেন। তাই আমি বললাম, স্যার আমারও তো এরকম বাজাতে খুব ইচ্ছে করে। ওরা ভর্তি হয়ে যা। আমি, স্যার এইসব তো পরীক্ষা টরীক্ষা দিতে হবে, এইসব। বলে তুই রেডি তো? আমি বলি হ্যাঁ, আমি শুধু তবলাটা জানি, এই তেরেকেটে জানি, এসব জানি। যাই হোক, আমি মোটামুটি বাজাতাম তখন। যাই হোক, এটা আমি ঘরে বাজাতাম, ঘরে গান বাজনা হতো ঘরে, মানে আমি ঘরোয়া শিল্পী ছিলাম। তো সেটা করতে করতে ওখানে যাই, সেখানে গিয়ে আমি বাদ্যযন্ত্র শ্রীখোল বাজানো, পাখোয়াজ বাজানো শিখি। এবং আমাদের আগরতলাতে, আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়ি, আগরতলাতে ওই যে ট্যুরিজম অ্যান্ড কালচারাল একটা ডিপার্টমেন্টের একটা ইন্টারভিউ হয়েছিল। সেই ইন্টারভিউতে বলা হয়েছিল মাধ্যমিক পাস যারা তারা এসে, না উচ্চ মাধ্যমিক পাস যারা তারা, তাদের জন্য ওই মিউজিকের উপরে একটা ইন্টারভিউ। তো আমি তো আমার বায়োডাটা পাঠিয়ে দিয়েছি, আমি এই জানি সেই জানি। তখন তো ছোট বুঝি না জীবনে কি স্ট্যান্ড করতে হবে না করতে হবে, আজকে চাকরির ইন্টারভিউ চলো দেবো। আমি ফিল আপ কলকাতায় বাবাকে না জানিয়ে ফিল আপ করে আমি দিয়ে দিয়েছি। এবং সেখান থেকে আমার বাড়ির অ্যাড্রেস দেওয়া, বাড়ির অ্যাড্রেসে চিঠি গেছে, বাবা দেখছে আমার ইন্টারভিউ লেটার এসছে। আমি তো কলকাতা থেকে, তখন তো ফ্লাইট ছাড়া গতি ছিল, ফ্লাইটে চলে এসেছি এবং ইন্টারভিউ বোর্ডে গেছি। এবং বোর্ডে অনেক যারা বিজ্ঞ মানুষ এসেছিলেন, যারা এক্সামিনার এসেছিলেন, তারা আমার এসব দেখে টেকে তো ওনারা বুঝেছেন আমি কোয়ালিফাইড। বাট উনি বলছে তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো, এগুলো বাদ দিয়ে তুমি এটার মধ্যে তোমার লাইফ অনেক পড়ে আছে। আমি, না স্যার আমি রেডি, আমি ফিজিক্স টিজিক্স পরে পড়বো। আর তখন তো মনের মধ্যে একটা অন্যরকম, চাকরি পেয়ে যাবো, সরকারি চাকরি, ও করো। তো সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হচ্ছে আমার বাদ্যযন্ত্র। তো এরকমই একটা জায়গায় আমি একটা নাটক চলছিল, সেই নাটকে না একজন এই আপনার বড় এরকম একটা ড্রাম, আদিবাসী ড্রাম বাজাচ্ছিল, এবং ড্রামটা শুনে আমার মনে হচ্ছিল কেমন যেন বাজাচ্ছে। নাটকটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাটক, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, ওই নাটকটিতে ওই বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি লোকটা ওরকম বাজাচ্ছে আর নাটকটা দারুণ চলছে। এবার আমি যে ডিরেক্টর তাকে আমি চিনি, তাকে আমি গিয়ে বলছি যে একটু আমায় দাও না, মানে আমি আর পারছি না। জানেন তো, আমি সেই ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে আমি ওটা বাজিয়েছিলাম যখন তখন একদম ওই ওই ওইটা আমি বাজিয়ে, ওই রিদিমটা আমি, এটা আফ্রিকান একটা রিদিম ছিল। হ্যাঁ, আর আফ্রিকান মিউজিক হ্যান তেন এগুলো আমি শুনি, এখনো ইউটিউব আমি শুনি, ভীষণ শুনি, ভীষণ বই পড়ি। তো আমি সেটা বাজিয়ে দিই আর কি, ঠিক আছে। তো ওরা যেটা করে মঞ্চে তোলার চেষ্টা করে, সেগুলো আর আমি করি না, কারণ মঞ্চে যেতেও ভালোবাসি না, উপহার নিতে ভালোবাসি না। ওটা আমার মনে হয়েছে এই জায়গাটা ঠিক যাচ্ছে না, আমি বাজিয়েছি। তো এটা আমার জীবনের একটা মানে মনে পড়ে আর কি, সবসময় মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। একদম দারুণ ঘটনা। যখন তখন সেই মুহূর্তে আপনি ভালো বাজিয়েছেন, সবাই নিশ্চয়ই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। ভালো বাজিয়েছি কিনা জানি না, তবে ওই জায়গাটা যেটা বাজানো উচিত ছিল আমার মনে হয় আমি সেটা বাজাতে পেরেছিলাম, এইটুকু বলতে পারি। ভীষণ ভালো লাগলো। আপনি ভালো থাকুন, আমরা আশা করব আবারও আমাদের ডাকে আপনি সাড়া দেবেন অবশ্যই যখন ত্রিপুরায় আসবেন। এইভাবেই আমাদেরকে, আমরা যারা দর্শক বন্ধুরা রয়েছেন, অনেকেই আছে নতুন প্রজন্মে যারা শুনছেন, তাদের অবশ্যই আপনার কথাগুলো কিছু না কিছু কাজে তো কারো না কারো আসবেই। অবশ্যই। আর কিছু বলবেন কি? একটা কথাই বলবো, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আমার দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, কেউ কিছু মনে করবেন না। আমি ভীষণ মানে এইভাবে কথা, আমি আমার যেটা ফিলিংস, আমি যেটা সত্য বলে মানি, আমি সেটাই বলেছি। হ্যাঁ, আর একটা ছোট্ট কথা বলবো আর কি, এটা বলে আমি দীর্ঘায়িত করব না কথা। সেটা হচ্ছে, যখন করোনা চলছিল তখন আমারই মেয়ের একটি ক্লাস ফ্রেন্ড, পড়াশোনায় অত্যন্ত ভালো, ভালো রেজাল্ট করে, এবং তার ব্যক্তিগত জীবনে পড়াশোনা ছাড়া দ্বিতীয় কিছু ছিল না ইভেন্ট।
তো হঠাৎ করে আমি সন্ধ্যাবেলায় শুনতে পেলাম মেয়েটি সুইসাইড করে। তারপরে আরও ওই রকম 1 মাসের মধ্যেই 2-3টে সুইসাইড ঘটনা শুনলাম ওই সময়টা ছেলে মেয়েদের। হোয়ারেস দেখা গেল আমার সংগঠনে বা আরও অনেক সংগঠন, আজকালকার দিনে দেখবেন মন্বন্তরের পরিবেশটা নেই। দেখুন আমাদের পজিটিভ আমরা অনেক হয়েছি। সেটা কি, আপনি যদি করোনার সময় দেখেন অনেক কলেজের ছাত্ররা বলুন, পাড়ার দাদারা বলুন, ক্লাবের সদস্যরা বলুন, তারা প্রত্যেকেই সোশ্যাল ওয়ার্ক করেছে। হ্যাঁ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন ডেলিভারি দেওয়া, তো সেই জায়গায় আমরা অনেক এগিয়ে গেছি। তো আমি যে পয়েন্ট আউট করতে চাইছি, এটা কেন তারা না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। তখন তো তাদের আর কিছু করার ছিল না, না তারা সোশ্যাল ওয়ার্ক করার মেন্টালিটি ছিল, প্র্যাকটিস ছিল, সেটাও করতে পারছে না। ঘরে বসে আর কত আর ইউটিউব চালিয়ে গান শুনবে। এবং দেখা গেছে যারা গান বাজনা নৃত্য নাট্য জগতে যুক্ত, তারা কিন্তু আপনি খেয়াল করে দেবেন অনলাইন তখন শুরু করে দিল, জুম মিটিংয়ে, হ্যাঁ, বা গুগল মিটে। তখন দেখা গেল সন্ধ্যার পর আসর বসে গেল, হ্যাঁ, সবাই ঘরে বসে আছে দরজা বন্ধ করে, কিন্তু তারা প্রত্যেকের দেশে বিদেশের বন্ধু বান্ধব সবাই মিলে তারা গান গাইছে, এনজয় করছে। হ্যাঁ, এই যে শিল্প চর্চাটা, এটা কিন্তু তাদেরকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে। ইভেন শেষের দিকে আমরা দেখেছি কলকাতায় বিভিন্ন সিরিয়ালগুলো তারা শুটিং শুরু করে দিল এইভাবে ঘরে বসে। তো আমি সেটাই বলতে চাইছি, আমাদের মা বাবাদের উচিত যে পড়াশোনার পাশে পাশে এটাকে চালিয়ে যাওয়া। তাতে কি হয়, ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে গড়ে ওঠে। আরেকটা কথা বলবো, কেউ যদি মনে করে নাটক করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হবে, নাচ করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হবে, এটা অত্যন্ত বাজে কথা। আপনাকে এমন প্রমাণ আমি বহু দেখিয়ে দেব। একটি মেয়ে নেক্সট টাইম আসবে আপনাদের স্টুডিওতে, বা ওদের গ্রুপে আরও আছে, তারা ভেরি রিসেন্টলি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড করেছে ফ্রম লন্ডন। তারা একটা স্পিচ দিয়েছিল 24 আওয়ার্স কন্টিনিউ, ঘুমায়নি। ঠিক আছে, ওটা করেছিল আর কি। তো এরা আসবে, দেখবেন। হ্যাঁ, তো এদের যে গ্রুপটা সারা ভারতবর্ষ জুড়ে এখন সেই গ্রুপটা আস্তে আস্তে বাড়ছে। তো আমি যেটা বলতে চাইছি, সে কি করেছিল, মাধ্যমিক পরীক্ষার 2 দিন আগে দিল্লিতে বালভবনে একটা প্রোগ্রাম হয় দেখবেন শিশুদের নিয়ে, সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছিল এবং সেখান থেকে 2 দিন আগে এসে মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেরকম রেজাল্ট সেরকমই করেছে এবং সে উচ্চশিক্ষা করছে। এরকম বহু ছেলে আছে, বহু মেয়ে আছে, বহু। তো যে গার্জিয়ানরা আমরা মনে করি যে গানটা শিখলে, নাচটা করতে গেলে ততক্ষণে বাড়িতে বসে বই পড়ুক, হ্যাঁ, ভীষণ ভুল করবেন, ভীষণভাবে ভুল করবেন। এবং আমার মনে হয় সংস্কৃতি চর্চার মধ্যে থাকলে ছেলেমেয়েরা না খুব সোশ্যাল হবে। সোশ্যাল কিন্তু আমি হট করে বানিয়ে ফেলতে পারবো জোর করে না, জোর করে সম্ভব না। তো এটা আমার লাস্ট মেসেজ সবার কাছে, যে আমরা ছেলে মেয়েদেরকে এই সবের মধ্যে যে যেটা ভালোবাসে, হ্যাঁ, আমার ইচ্ছে। আরেকটা জিনিস, ছেলে মেয়েকে আমরা জোর করে চাপে, আমার মেয়েটা যখন নাটক করতে ভালোবাসে না, তাহলে ও যখন গান ভালোবাসে, তাহলে আমি গানেই ওকে ইয়ে করবো। হ্যাঁ, ছোট্টবেলায় সব কিছু শেখে। হ্যাঁ, আর নাটক করতে গেলে মনে রাখবেন গান, নৃত্য, মার্শাল আর্ট, হ্যাঁ, কোনটা না লাগে, সঙ্গীত, সবটাই লাগে। তবেই কিন্তু একজন ভালো নাট্য শিল্পী হতে পারে, বা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আমরা যাদের বলি তারা হতে পারে। এটাই আমার লাস্ট কথা আর কি। খুব ভালো লাগলো, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে এবং অনেক প্রয়োজনীয় বক্তব্য আমরা শুনলাম। তো অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে। একটা বাচ্চার সার্বিক বিকাশের জন্য অবশ্যই এই সমস্ত শিল্প সংস্কৃতির সঙ্গে আমাদের যুক্ত থাকতেই হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি স্যার, আবারও আপনাকে প্রণাম জানাচ্ছি এবং সকলকে প্রণাম। আমি দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তৎসঙ্গে আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য সান্দন টিভিকে আমার অসংখ্য ধন্যবাদ।